যে ব্যক্তি জীবনে কখনো ব্যর্থ হয়নি সে ব্যক্তির পক্ষে সফল হওয়া সম্ভব নয়। কারণ ব্যর্থতা আমাদেরকে শিক্ষা দেয়। এই শিক্ষা আমাদের সফলতার পথে এগিয়ে নিয়ে যায়। একবার ব্যর্থ হবেন, বারবার ব্যর্থ হবেন, তারপর আপনি সফল হওয়ার রাস্তা ঠিকই খুঁজে পাবেন। জীবনে কষ্ট পেতে পেতেই আমাদের চরিত্র গঠন হয়, তাই কষ্ট থেকে পালাবেন না, তার মোকাবেলা করুন। আসসালামু আলাইকুম। জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন চলে এলাম নতুন একটা দিনের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো যে ভাই বোনেরা আমার আজকের ব্লগটা দেখছেন সবাইকে জানাই মন প্রাণ ঢালা আন্তরিক দোয়া এবং ভালোবাসা। আপনাদের সবার ভালোবাসা এবং দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। না তবুও অসুস্থ, যাই হোক আপনারা দোয়া করবেন সব সময়ের জন্য। আপনাদের দোয়া এবং মনোবল, সাহস, সহযোগিতা, ভালোবাসা আমাকে পারে আমার মনোবলগুলোকে আরও বেশি দৃঢ় করতে। তো আপনাদের ভালোবাসার দোয়া নিয়েই কিন্তু আমি আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে আমি এখানে সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না করব। আসলে এটা করতে চেয়েছিলাম আমি নিজে না, মানে খেতে চেয়েছিলাম শাশুড়ির হাতে। যাই হোক, মা আর শাশুড়ি কখনো এক হয় না। তো মায়ের কাছে খেতে চেলে অবশ্যই মা ঠিকই করে খাওয়াতো, কিন্তু সবাই তো আর সমান হয় না। তো শাশুড়ি আগের দিন রান্না করেছিল, ভালো লেগেছিল খেতে। তো আমি বলেছিলাম যে আপনি আমাকে রান্না করে দেন। তা সে বলতেছে না, তুই শেখ, তুই রান্না কর, আমি কি শাকবো সারা জীবন, তুই রান্না কর, তুই শেখ। তো যাই হোক, আসলে একটু কষ্ট পেয়েছিলাম যার জন্য বলে ফেলেছি। তো যাই হোক, শাশুড়িও ভালো, মা তো শাশুড়িরই আরেকটা প্রতিরূপ, তাই না? মাও যেমন শাশুড়িও তেমন। কিন্তু আসলে অসুস্থ শরীর নিয়ে যদি কখনো কোনো কিছু খেতে ইচ্ছা করে, যার হাতেরটা খেতে ইচ্ছা করে, তখন কিন্তু তারটাই ভালো লাগে, নিজেরটা ভালো লাগে না। আমি কিন্তু এই ডাল রেসিপিটা করেছি, অনেক মজা হয়েছে, আপনাদের ভাইয়া পছন্দ করে খেয়েছে, আমার হেল্পিং হ্যান্ড, বাসার সবাই, বাচ্চারা সবাই কিন্তু অনেক পছন্দ করে খেয়েছে। কিন্তু আমার কাছে কিন্তু মনে হচ্ছিল যে আমি যদি আমার শাশুড়ি মায়ের হাতের রান্নাটাই খেতে পারতাম তাহলেই মনে হয় আমার কাছে মজা লাগতো। কেন জানি না, এই সময় আসলে এরকমই উল্টাপাল্টাই হয়, তো কিছু বলার নাই। তো যাই হোক, এখানে আমি ডালটাকে প্রথমেই ধুয়ে তার ভেতরে একটু ঝাল, পেঁয়াজ, রসুন আর লবণ, হলুদ দিয়ে একটু এটাকে সিদ্ধ করেছি। সিদ্ধ করার পরে একটু ঘুটে নিয়ে তারপর ভেতরে একটু পানি দিয়েছি, তার ভেতরে সজনেগুলো দিয়ে সুন্দরভাবে এটাকে জাল করছি। আরেকটা চুলায় আমি কিন্তু এখানে বাগার দেওয়ার জন্য কিছু প্রিপারেশন রেডি করছি। তো এখানে কি নিয়েছি, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। তো রসুন এবং পেঁয়াজ কুচি আমি এখানে তেলে সামান্য পরিমাণ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এর ভেতরে দিয়ে দিব কিছু গোটা জিরে। জিরাটা আসলে খুব সুন্দর একটা স্মেল নিয়ে আসে। তো এখানে আপনারা চাইলে সজনে ডাঁটা যেহেতু, তো আপনারা চাইলে এখানে কিন্তু তেজপাতাটাও ইউজ করতে পারেন। তো আমার আসলে বেশি ঘ্রাণ বা ফ্লেভারযুক্ত খাবার আমি এখন খেতে পারছি না, যার জন্য আমি এখানে তেজপাতাটা দিলাম না। তেজপাতাটা দিলে আরও বেশি সেন্ট হয়, আরও বেশি মজার হয়। তো আপনারা তো সবাই জানেনই যে তেজপাতা আসলে খাওয়া যায় না, কিন্তু তেজপাতা তরকারিতে দিলে বা যে কোনো খাবারে দিলে কিন্তু সেটা ফ্লেভারটা খুব দারুণ আসে। তো এই যে দেখুন, আমি এর ভেতরে কিন্তু টমেটোও দিয়ে দিয়েছিলাম সজনে দেওয়ার পরে। তো সব কিছু এখানে সুন্দরভাবে আমি এটাকে চুলায় কিন্তু অনেকক্ষণ ধরে জাল করেছি। জাল করার পরে বাগারটা দেওয়া যেই ঝাল পেঁয়াজটা দিয়ে আমি বাগার দিয়েছিলাম, সেই তেলটা আমি এই ডালের ভেতরে দিয়ে আমি আরও কিছুক্ষণ এখানে কিন্তু ডালটাকে একটু টানিয়ে নিব। আর এখানে আমার ছেলে দেখুন টুপি পরে মানে সে দুষ্টামি করছে। আসলে টুপি পরে সে নামাজ পড়েছে ঘরের ভেতরে, আমার মেয়ে নামাজ পড়েছে, সেই মেয়ের সাথে বসে বসে সেও নামাজ পড়েছে। তো আমি তার একটু ভিডিও করতে যাচ্ছিলাম, সে শুধু এদিক 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 করতেছে। আমার ছেলেও আমি অসুস্থ হলে বলে, আল্লাহ আমার মাম্মামকে সুস্থ করে দাও, আমার মাম্মাম যেন সুস্থ হয়ে যায়, আমার একটা মাত্র মাম্মাম। মানে এরকম বাচ্চাদের কিছু কিছু কথা শুনলে আসলে খুবই হাসিও পায়, কষ্টও লাগে, দুঃখও লাগে, কি বলবো। আর এখানে আমি আরেকটা তরকারি রান্না করব। তো আমি এখানে রুই মাছ দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি রান্না করব। তো আমি এখানে মাছগুলাকে আগে সুন্দরভাবে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। তারপর এখানে তেল গরম দিয়ে এর ভেতরে এটাকে সুন্দরভাবে ভেজে নিব। আর মাছের এই যে লেজটা, বিশেষ করে বড় মাছের লেজটা কাদের কাদের পছন্দ তারা একটু কমেন্ট সেকশনে জানাবেন। আমার কিন্তু বড় মাছের লেজটাই কিন্তু পছন্দ, অনেক মজা লাগে। আপনাদের ভাইয়া মাথা খায়, বড় মাছের লেজ খাই আমি, এটা আমার কাছে অনেক মজা লাগে। অন্য অন্য মাছের লেজ আমি খাই না, কিন্তু রুই মাছ, কাতলা মাছ এগুলোর লেজটা আমার কাছে খুব ভালো লাগে। তো এখানে মাছটা আমি ভেজে তুলে নিয়েছি, তার ভেতরে দিয়ে দিলাম
পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে যেই হচ্ছে মাছ ভাজির তেলের ভেতরেই কিন্তু আমি হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়েছি আর সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে একটু হচ্ছে ভেজে নেওয়ার পরে এর ভেতরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, ধনে বাটা, জিরে বাটা। আমি আসলে ধনে বাটা খাই, আপনারা যারা ধনে খান না তারা ধনে স্কিপ করতে পারেন, কিন্তু আসলে আমার কাছে ধনে বাটা না দিলে তরকারিতে কোনো রকম স্বাদই লাগে না, কেন জানি না। আমার এটা ছোটোবেলা থেকে অভ্যাস, তো তাই তো অনেকেই আবার আপনারা ধনে খান না, হচ্ছে আমার শ্বশুরবাড়িতেও খায় না, শুধু মাংসে খাই, কিন্তু আমি আসলে যে কোনো কিছুতেই কিন্তু ধনেটা খাই, কারণ আমার কাছে এটাই আমি খেয়ে অভ্যস্ত, এইভাবেই আমি মানুষ হয়েছি, এভাবেই আমার এটা না দিলে ভালোই লাগে না। তো আমি এটা হচ্ছে সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিলাম, পেঁয়াজ এবং মশলাটাকে কষানোর পরে এর ভেতরে হলুদ, লবণ এবং ঝালের গুঁড়া দিয়ে আমি আরেকটু সুন্দরভাবে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিব। আমি এখানে সামান্য পরিমাণে একটু পানিও দিব, পানি দিয়ে সুন্দরভাবে মশলাটাকে তেল ছাড়ার আগ পর্যন্ত কষিয়ে নিব। কারণ মশলা কষানোটাই কিন্তু তরকারি রান্না বা যে কোনো খাবারের স্বাদ আনতে কিন্তু সবার থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মশলাটা যদি আপনি পারফেক্টভাবে কষান বা মশলা থেকে যদি কোনো রকম কাঁচা স্মেল না আসে, তো সেই সময় কিন্তু হচ্ছে তরকারিটার স্বাদটা কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যায়। তো আমি এখানে মশলাটা কষিয়ে নিয়ে তার ভেতরে বেগুন এবং আলুটাকে হচ্ছে দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দরভাবে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব, তারপরে একটু পানি দিব। আর এভাবে বেগুন রান্না করলে আমার কাছে কিন্তু অনেক মজা লাগে, যে রুই মাছ বা যে কোনো বড়ো মাছ দিয়ে যদি এভাবে বেগুনটা আপনারা রান্না করেন, এটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা লাগে। এই রেসিপিটা আমি আমার আম্মুর থেকে শিখেছি, আসলে সব কিছুই আম্মুর থেকে শেখা। তারপরেও হচ্ছে এই রেসিপিটা আমার আম্মুর হাতের অনেক মজা লাগে, তরকারির ভেতরে এই বেগুনের রেসিপিটা কিন্তু আমার অনেক মজা লাগে। তো এভাবে বেগুন রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা লাগবে আপনাদের কাছেও। তো আমি একটু পানি দিয়ে সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এই যে হচ্ছে দেখেন আমার বেগুনটা কিন্তু কিছুটা হচ্ছে কষানো হয়ে গিয়েছে। তারপর এর ভেতরে আমি একটু হচ্ছে গরম মশলার গুঁড়া দিলাম। তো গরম মশলার গুঁড়াটা দিলে কিন্তু বেগুন রান্নায় কিন্তু দ্বিগুণ হারে স্বাদটা কিন্তু নিয়ে আসে। আর এভাবে হচ্ছে বড় মাছ দিয়ে যখন বেগুন রান্না করবেন, একটু অবশ্যই চেষ্টা করবেন একটু গরম মশলার গুঁড়া দিতে, তাহলে দেখবেন হচ্ছে তরকারিটা এত মজার হয়, একদম মনে হয় কি মাংস খাচ্ছেন আপনি, এরকম মজা হয়। আর সত্যি এটা কিন্তু ভীষণ মজার একটা তরকারি হয়, এবং আপনি যদি এটা রান্না করেন, বাচ্চা থেকে বুড়া সবাই কিন্তু এই জিনিসটা অনেক পছন্দ করে খাবে। এখন দেখুন আমি কিন্তু এর ভেতরে হচ্ছে ঝোলে পানি দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ হচ্ছে বলক আসার পরে আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আমি সুন্দরভাবে হচ্ছে যতটুকু ঝোল রাখবো ততটুকু ঝোল রাখা কমপ্লিট। আর এই যে দেখুন আমার তরকারির ফাইনাল লুক। তো এভাবে যদি আপনারা বেগুন দিয়ে যে কোনো প্রকারে বড় মাছ রান্না করেন, তাহলে দেখবেন অনেক মজার হয়। এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, এবং ট্রাই করার পরে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর কি বলবো, শরীরের যে অবস্থা, মানে কথা বলতেও অনেক বেশি কষ্ট হয়। যেদিন একটু ভালো লাগে সেই দিন ভাবি যে না, আজকে একটা হচ্ছে ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। অনেক ভিডিও জমা হয়ে রয়েছে, কিন্তু আসলে সময়ের অভাবে বা শরীর অসুস্থতার কারণে ভিডিওগুলো শেয়ার করা হয় না। আর এই যে দেখুন আপনাদের ভাইয়ার নিনজা টেকনিক, সে তো একের পর এক কলা আনতেই আসে, আর এখানে হচ্ছে ঝুলাইতেই আসে, এক এক সময় এক এক কলা নিয়ে আসে। আর কলা খেতে খেতে আমার ঠান্ডা তো মোটেই কমতেছে না। তো এই যে কলা নিয়ে আসছে, সাথে বেদানা, তো বলতেছে কলা খাও, আর এই যে বেদানা কেটে হচ্ছে খাচ্ছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।